সময়টা ছিল বর্ষাকাল। অঝরে পড়ছে বর্ষা। সন্ধ্যের সময় শশীগঞ্জের লালুর চায়ের দোকান খুব ফেমাস। গ্রামের লোকেরা ওর দোকানে চা না খেলে কারোর দিন শুরুও হয় না, আবার শেষও হয় না। কিন্তু আজকে লালুর দোকানে দুজন লোক এসে বসেছে। তারা খুব চিন্তিত। গ্রামের কোনো একটা সমস্যা নিয়ে তারা আলোচনা করছে। আজ চাও খায়নি। আর ঠিক এই সময়ই গ্রাম স্কুলের হেডমাস্টার সেই সময় লালুর চায়ের দোকানে এসে উপস্থিত হয়। আরে, আজ তোমাদের কি হয়েছে? আজকে এত তোমাদের চিন্তিত লাগছে কেন? আমি এতদিন এই গ্রামে এসেছি, কখনো তো তোমাদের এমন দেখিনি। সবসময় তোমাদের হাসি খুশি দেখি, তাহলে আজ এত কেন চিন্তিত? কি হয়েছে? তো বসুন মাস্টার মশাই, সব বলছি। আপনার চা তৈরি আছে মাস্টার মশাই। আমি জানতাম যে আপনি কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন। হ্যাঁ হ্যাঁ লালু, আজ একটু আদা দিয়ে চা করে দিস তো। মাথাটা বড্ড ব্যথা করছে অনেকক্ষণ ধরে। আচ্ছা, তোমরা তো বললে না যে তোমাদের চিন্তার এত কারণ কি? আসলে মাস্টার মশাই, আজ আমাদের সবার মনটা বড়ই খারাপ। কেন, কি হয়েছে? এই গ্রাম তো সুন্দর, এই গ্রামের মানুষও সুন্দর। যারা এই গ্রামের মানুষের সঙ্গে মেশে তাদের সবার মন ভালো হয়ে যায়। আজকে ওদেরই আবার কি সমস্যা হলো? আগে আপনি তো জানতেন মাস্টার মশাই, এই গ্রামে কোনো চিকিৎসালয় ছিল না। মানুষের অসুখ বিসুখ করলে সেই দূরে নিয়ে যেতে হতো। অনেকে রাস্তাতেই তো মারা যেত। এইসব দেখে আমরা সবাই পয়সা জোগাড় করে আমরা আমাদের গ্রামে একটা চিকিৎসালয় খুলি। কিন্তু 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 এখানে আসছে কেন? আমাদের জমানো সব পয়সা শেষ। চিকিৎসালয় তো তৈরি, কিন্তু এখনো সাজ সরঞ্জাম কেনা হয়নি। তার জন্যই খুব চিন্তায় পড়েছি যে এবার কি হবে। ও, এই ব্যাপার। আমার কাছে কিছু পয়সা ছিল, কিন্তু আমার মেয়ের বিয়েতে সব শেষ। এখন তো আমার কাছে কিছুই নেই। তবে হ্যাঁ, একটা উপায় আছে। আমার দেশের বাড়িতে সেখানে আমার একটা জমি আছে। সেটা যদি আমি বেচে দিই, তাহলে ওখান থেকে যে পয়সা পাওয়া যাবে সব কিছু রেডি হয়ে যাবে। তোমরা কি বলো? মাস্টার মশাই, এটা আপনি কি বলছেন? আপনি আপনার ওই শেষ অবলম্বনটুকু বেঁচে দেবেন? মোর চাকরিটা তো আর মাত্র কিছুদিন আছে। আমার তো শেষ ইচ্ছা আছে যে আমি এখানে যে ভালোবাসা পেয়েছি, বাকি জীবনটা আমি এখানেই থেকে যাব। কেন, তোমরা আমাকে থাকতে দেবে না? আর এটা তো খুব পুণ্যের কাজ, এটা আমি করতে চাই। মাস্টারমশাইয়ের মুখে এই কথা শুনে তিনজনেই মাস্টারমশাইকে হাত জোড় করে প্রণাম জানায় ও চোখে জল চলে আসে তাদের। আরে আরে, এটা কি করছো? শোনো, কালকে ভোর ভোর এখান থেকে বেরিয়ে পড়তে হবে। অনেক দিন ধরেই অনেক খরিদ্দারই আসছিল ওই জমিটা কেনার জন্য। দেখি এবার গেলে যদি কথাবার্তা হয়, ওদেরকেই দিয়ে দেব। এরপর পরের দিন মাস্টারমশাই গ্রামের লোকজন নিয়ে তার দেশের বাড়ির দিকে রওনা দেয়। ওনারা যখন ট্রেনে যাচ্ছিলেন তখন বাইরে তুমুল বর্ষা আর সঙ্গে ঝড়ো হাওয়াও হচ্ছিল। বাইরে মেঘ যেন কালো হয়ে ঘিরে ফেলছিল। এই বৃষ্টি তো থামার নামই ধরছে না। আমিও তো ওটাই ভাবছি, এত বৃষ্টি হলে যাব কি করে? ওখানে যেতে গেলে তো একটা নদীও পার করতে হবে। আপনার গ্রাম কি স্টেশন থেকে অনেক দূরে? স্টেশন থেকে নেমেই আগে নদী পাড়ে যেতে হবে, তারপর ওখান থেকে নৌকা পার করেই আমার গ্রামে যেতে হবে। এসব কথা বলতে বলতেই সময়টা কেটে যায় তাদের। যখন তারা তিনজন স্টেশনে এসে পৌঁছালো তখন সন্ধে হয়ে গেছিল। পুরো ফাঁকা স্টেশনে কেবল ওই তিনজনই এসে দাঁড়ালো। এখন তো বৃষ্টি থেমে গেছে, চলো গিয়ে দেখি এখন কোনো নৌকা পাওয়া যায় কিনা। এই বলে তারা তিনজন
স্টেশনের বাইরে এলো। দেখল সেখানে কেউ নেই, চারিপাশটা ফাঁকা, থমথমে। অন্য দিনের থেকে আজকের রাতের অন্ধকারটা আরও গভীর। কোথাও কেউ নেই, শুনশান। তিনজনে এগোতে থাকলো। এখানেই তো অটোরিকশা পাওয়া যেত, কিন্তু আজকে কাউকেই দেখা যাচ্ছে না। আর সে আশাই বা কি করে করি, কারণ তারাও তো জানে না যে এত ঝড় জলে কেউ শেষ ট্রেনে আসতে পারে। তাহলে এখন কি করব? চলো, পায়ে হেঁটেই যেতে হবে। আর তো কোনো আশা দেখতে পাচ্ছি না। এমনিতেও ওয়েদারটা ভালো নয়। যদি আবার বৃষ্টি আসে তখন আরও বিপদ হবে। এই বলে তারা তিনজনে সেই অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরেই দূর থেকে তারা একটা ভ্যান আসার আওয়াজ পেল। আরে দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে কোনো ভ্যান আসছে। কিছুক্ষণের মধ্যেই সেই কাঁচা রাস্তা ধরে একটা ভ্যান আসতে দেখা গেল। মাস্টারমশাই ওই ভ্যান চালককে দেখেই চিনতে পারল। আরে সনাতন দাদা, তোমার সঙ্গে কতদিন পর দেখা হলো। ভ্যান চালক কিছুক্ষণ মাস্টারমশাইকে দেখার পর বলল, আরে মাস্টার, কেমন আছো? তোমার বাড়ি যাচ্ছ নাকি? সনাতন দাদা, আমি খুব ভালো আছি। এই গ্রামেই যাচ্ছি। আমি যেই গ্রামে চাকরি করি, এরা দুজন ওই গ্রামেরই মানুষ। দরকারেই এসেছি। তা সনাতন দাদা, আমাকে একটু নদীর পাড়ে নিয়ে যেতে পারবে? তাহলে খুব উপকার হয়। এত বর্ষায় কি নৌকো পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, দেখছি, চলো। আরে চলো চলো, তোমরা উঠে পড়ো। এটাই শেষ সুযোগ। এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে সব হাতছাড়া হয়ে যাবে। চলো চলো, তাড়াতাড়ি উঠে পড়ো। সবাই ভ্যানের ওপর গিয়ে বসে পড়ে। অন্ধকারের মধ্যে দিয়ে ভ্যান বেরিয়ে যাচ্ছে তার রাস্তা ধরে। কিছুক্ষণ পর মাস্টারমশাই সনাতনকে জিজ্ঞেস করল, সনাতন দাদা, তোমার এত বয়স হয়েছে, তবুও এখনো ভ্যান চালাচ্ছ। তোমার কষ্ট হয় না? কষ্ট? হ্যাঁ, প্রথম প্রথম হতো, এখন আর হয় না। প্রথমে হতো, এখন হয় না, এর মানে কি? ও কিছু না। তুমি তো অনেকদিন পর গ্রামে এলে, আমাদেরকে তো ভুলেই গেছো। না না, ওটা সেরকম কোনো ব্যাপার না। আসলে এমন জায়গায় কাজ করি যে এখান থেকে যাওয়া আসাটা খুব অসুবিধা, জানোই তো তোমরা। তাই আজও এসেছি একটা কাজেই। আমার যে বাপ ঠাকুরদার জমিটা আছে, ওটাই বিক্রি করার জন্য এসেছি। বেচে দেবে? কেন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা বলতে, আমি যে গ্রামে থাকি, ওই গ্রামে আগে কোনো হসপিটাল ছিল না। এখন ওই গ্রামের লোকজন তাদের বাঁচানো পয়সা দিয়ে হসপিটাল তো একটা করে ফেলেছে, কিন্তু বাদবাকি আসবাবপত্র কোনো কিছুই হয়নি। তাই ওটার জন্য আমি ভাবলাম, এই জমিটা তো এমনিতেই আমার এমনি এমনি পড়ে থাকে, তাই এই জমি বিক্রি করে আমি যদি কোনো উপকারে আসতে পারি। খুব সুন্দর কথা। সত্যি সত্যি মাস্টার, তুমি আমাদের গ্রামের গর্ব। আরে না না, এরকম কিছু না। এই দেখো না, এই যে গ্রামের দুটো ছেলে, এরাও কি কারোর থেকে কোনো অংশে কম? এইরকমই কথায় বার্তায় তারা নদীর পাড়ে চলে আসে। তারা নদীর ধারে এসে দেখল আজ নদীর বড় স্রোত। যে নদী এত শান্ত থাকে, আজ তার কত স্রোত বইছে। নদীর ধারে কিছু নৌকো বাঁধা আছে, কিন্তু মাঝি দেখা যাচ্ছে না। যেটা ভেবেছিলাম সেটাই হলো। এত রাতে কোনো মাঝি নেই। কেই বা থাকবে এত রাতে এখানে? মাস্টার মশাই, এর তো বড় সমস্যা হয়ে গেল। আজকের রাতটা মনে হয় বৃষ্টিতে ভিজেই কাটাতে হবে।
মাস্টার মশাই, এখন কি হবে? আকাশের অবস্থাটা একবার চেয়ে দেখুন, মনে হচ্ছে বৃষ্টি আবার এলো বলে। আকাশ ঘিরে কালো মেঘ যেন ঝেঁকে আসছে, আর পাশে নদী থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। সনাতন দাদা ওদের সঙ্গেই দাঁড়িয়েছিল। সে তিনজনের কথাবার্তা শুনে বলল, আচ্ছা, তোমরা যদি খারাপ কিছু মনে না করো, আমি একটা কথা বলবো। আপনি এমন করে কেন বলছেন সনাতন দাদা? বলুন না, কি বলতে চান? মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি আসবে, আর এখানে কোনো মাঝিও দেখা যাচ্ছে না যে তোমরা নদী পার হয়ে যাবে। তাই বলছি, ওই দেখো, ওখানেই আমার বাড়ি দেখা যাচ্ছে সামনেই। তোমরা বরং রাতটুকুটা আমার বাড়িতে চলো। ঠিকই বলছো সনাতন দাদা, এমনিতেও তো এর আগে কতবার আমি তোমাকে তোমার বাড়ি থেকে ডেকে নিয়ে স্টেশন গেছি। কি বলো তোমরা, ওখানেই রাতটুকুটা থেকে যাই? না তোমাদের কোনো অসুবিধা নেই তো? কি সনাতন দাদা? সনাতন দাদা যে আজ আমাদের কত বড় উপকার করলো তা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আজ রাতটা আমরা সনাতন দাদার ঘরেই কাটাই, না হলে এই বর্ষায় বড় সমস্যায় পড়তে হবে। সবাই মিলে সনাতনের বাড়ির দিকে রওনা দেয়। সবাই যখন ওই ঘরে প্রবেশ করলো, তখন যেন কোথা থেকে একটা দুর্গন্ধ ভাসতে শুরু করলো। যেন মনে হচ্ছে কতদিন পর এই ঘর খোলা হলো। সনাতন দাদা, ঘরের ভেতরে এই দুর্গন্ধ কিসের? হ্যাঁ, চারপাশটাও কেমন স্যাঁতস্যাঁতে। আসলে বেশিরভাগ সময় তো আমি বাইরে থাকি, তার জন্য বেশিরভাগ সময় এই ঘর বন্ধ থাকে। আর এই স্যাঁতস্যাঁতেটা হচ্ছে, মনে হচ্ছে এই জানালা থেকে জল ঢুকেছে। আমার খুব খারাপ লাগছে। ঘরে এখন কোনো খাবার নেই। আমি তো তোমাদের জন্য কোনো খাবারই জোগাড় দিতে পারলাম না। তুমি ওটার চিন্তা করো না, এত খারাপ ওয়েদারের মধ্যে থাকার জায়গা পেয়েছি, এর থেকে আর কি চাই। আজকে আপনি না থাকলে আমাদের যে কি হতো তা একমাত্র ভগবানই জানে। আরে এমন কোনো কথা না, ঠিক আছে, তোমরা শুয়ে পড়ো। আর তুমি তুমি কোথায় থাকবে? আমি বাইরে শুয়ে পড়বো, কোনো সমস্যা হবে না। কেন, আপনি আমাদের সঙ্গে শুয়ে পড়ুন। না না, আমার কোনো সমস্যা হবে না। এই কথা বলে সনাতন ওখান থেকে বেরিয়ে যায়, আর তারা তিনজনে শুয়ে পড়ে। তখন গভীর রাত। হঠাৎই মাস্টার মশাইয়ের কোনো একটা শব্দে ঘুম ভেঙে যায়। সে এদিক ওদিক তাকাতে থাকে। তার মনে হচ্ছে কেউ যেন বাইরে কোনো খোঁড়াখুড়ি করছে। তাই সে উঠে বসে এবং সে ভালো করে আওয়াজটা শুনতে থাকে। এই আওয়াজ কোথা থেকে আসছে? আবার চোর এলো না তো? মাস্টার মশাই দ্রুত বিছানা থেকে নেমে জানালার পাশে আসে। সে জানালা থেকে দেখতে শুরু করে। মাস্টার মশাই দেখল সনাতন দাদা তার বাড়ির সামনের গাছটার গোড়ার সামনে থেকে মাটি খুঁড়ছে। হাড়ু আর মানিক, এই তোমরা জলদি তাড়াতাড়ি উঠে পড়ো, এখানে কিছু গন্ডগোল আছে মনে হয়। মাস্টার মশাইয়ের ডাক শুনে হাড়ু আর মানিক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল। মাস্টার মশাই তার দুজনকে নিয়ে সেই জানালার ধারে গেল। আরে, সনাতন দাদা কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। আপনি ঠিক দেখেছেন মাস্টার মশাই? হ্যাঁ হ্যাঁ, সত্যি। ঠিক আছে, একবার বাইরে চলো তো। তারপর তিনজন মিলে ঘরের সামনে সেই গাছটার গোড়ায় গেল। এই দেখো, এখানে গাছের নিচে জমিনের মধ্যে মনে হয় কিছু আছে। আমি সনাতন দাদাকে এখানেই দেখেছিলাম।
মনে হচ্ছিল যেন উনি চাইছিলেন যে আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখি। হারু, ওখানে গিয়ে দেখতো যে কি আছে ওখানে। ওখানের মাটিটা হাত দিয়ে একটু সরাতেই সে টাকায় ভর্তি হাঁড়ি দেখতে পেল। আরে, এর মধ্যে তো অনেক পয়সা আছে। আরে, এই পয়সা কোত্থেকে এলো? আর সনাতন দাদাও তো একটু আগে এখানে ছিল, কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, ওটা অন্যের পয়সা, ওখানেই রেখে দাও। রেখে তুমি এখানে চলে এসো, তাড়াতাড়ি এসো। আর ঠিক ওই সময় মনে হলো গাছটা যেন দুলে উঠল। তিনজনে যখন উপর দিকে তাকালো, দেখলো এক লম্বা পাওয়ালা ভয়ঙ্কর মূর্তি ওখানে বসেছিল। ভয় পেও না মাস্টার, আমি সনাতন। এইসব আমার পয়সা। আমি দেখতে চেয়েছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে তুমি লোভী হয়েছ কিনা, কিন্তু সত্যি তুমি আমাদের গ্রামের গর্ব। চাইলে তুমি অনায়াসে এই পয়সাগুলো নিতে পারতে, যেখানে তোমার এত টাকার প্রয়োজন, কিন্তু তুমি তা করনি। কিন্তু তুমি আজ থেকে 1.5 বছর আগে একবার ভ্যান নিয়ে লাইন পড়ানোর সময় একটা ট্রেন এসে, সে ছাড়ো কথা, এই পয়সাগুলো নিয়ে যাও। আমি এই পয়সার জন্যই এতদিন মুক্তি পাইনি। এই পয়সাগুলো আমি এক সৎ ব্যক্তির হাতে দিতে চেয়েছিলাম, ভালো কাজে লাগাতে চেয়েছিলাম, তাই আমি সৎ ব্যক্তির সন্ধানে ছিলাম। আমি তোমাদের সঙ্গে কথা বলেই বুঝেছিলাম তোমরা খুব ভালো, শুধু একটু যাচাই করে নিয়েছিলাম। যাও, এই পয়সাগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে হসপিটালে সব কিছু কেনো, তোমায় আর জমি বিক্রি করতে হবে না। ভোর হয়ে এসছে, এবার যাও। সনাতন দাদা, এবার আমি মুক্তি পাবো, তোমরা সবাই ভালো থেকো। এরপর ধীরে ধীরে সনাতনের ভয়ানক চেহারা কোথায় যেন মিশে গেল, আর তারা তিনজন পড়ে থাকা ওই টাকা ভর্তি হাঁড়িটার দিকে তাকিয়ে থাকলো। এই ভয়ানক বর্ষায় একটা ভূতের ঘরে থাকা এই রাতটা যেন তাদের জীবনে একটা স্মরণীয় রাত হয়ে থাকলো।